আর আমার বাবা আনএমপ্লয়েড ছিলেন। উনি ছোটো-মোটো অনেক কাজে হাত দিয়েছিলেন। বাবার বড় দাদা বলছেন আমাকে, "এত পড়াশোনা করে হবেটা কি? লাভ তো কিছু নেই।" এই মেন্টাল স্টেটেও আমি এক জিনিস ওনাকে বলতাম, "করব তো আমি আইএএস। আর এটা হবে। ৫ লাখের থেকে বেশি লোকেরা এই পরীক্ষাটা লেখে আর শুধু ৯০ জন, only 90 get into আইএএস।" আমি স্যারকে বললাম, "স্যার আপনি কেন ভাবছেন যে আমি ওই ৯০ এর মধ্যে থাকবো না?" আমার জন্ম ভদ্রেশ্বরে হয়েছে, যেটা হুগলি জেলার একটা ছোট টাউন। আমি মোস্ট অফ ইউ মাইট নট বি ইভেন অ্যাওয়্যার অফ দিস টাউন। আমার জন্ম একটা খুব কনজারভেটিভ মারওয়াড়ি ফ্যামিলিতে হয়েছে। ঠাকুরমা, আমার ঠাকুরদা, দে ব্যাডলি ওয়ান্টেড আ সান। তো ওনারা আমার মা-বাবাকে একটা আল্টিমেটাম দিয়ে দিলেন যে, একটা ছেলেকে জন্ম দিতে হবে, না হলে একটা ছেলেকে অ্যাডপ্ট করতে হবে। কারণ বংশের নাম তো শুধু একটা ছেলেই আগে নিয়ে যাবে। মেয়েরা কিছু করতে পারবে না। লাকিলি মাই প্যারেন্টস ডিসাইডেড এগেইনস্ট ইট। এবার সেকেন্ড কোয়েশ্চেন ওয়াজ আমার বেসিক এডুকেশন। এবার আমি সেন্ট জোসেফস কনভেন্ট চন্দননগরে আমি ভর্তি হলাম। ভর্তি তো হয়ে গেলাম, কিন্তু স্কুল ফি কোথায় থেকে আসবে? ১৬৫ টাকা সেই সময়কার মাসিক ফি ছিল। আর আমার বাবা আনএমপ্লয়েড ছিলেন। উনি ছোটো-মোটো অনেক কাজে হাত দিয়েছিলেন, কিন্তু কিছুই চলেনি। ফাইনালি উনি ডিসাইড করলেন যে যদি ডেইলি ওয়েজের হিসাবেও কাজ করতে হয় উনি করবেন। ১০ টাকা আয় করবেন তো তার মধ্যে থেকে ৫ টাকা রেখে দেবেন, সো দ্যাট মাসের শেষে ১৫০ এর মতন টাকা হয়ে যায় আমার স্কুল ফিসের জন্য। আমার আমাদের মারওয়াড়ি সোসাইটিতে কি হয় না, আমরা যখন দিদাদের বা রিলেটিভসদের বাড়িতে যাই, তো আমাদের ৫ টাকা ১০ টাকা এমনি দিয়ে দেওয়া হয় কি যা মিষ্টি খেয়ে আয়, চকলেট কিনে নে। এখন যে ডেইরি মিল্কটা ৪০ টাকায় বিক্রি হয়, সেই সময় ৫ টাকায় বিক্রি হতো। আমি কোনোদিন সেটা কিনিনি। আমি গিয়ে ওই ৫ টাকা ১০ টাকা মাকে দিয়ে দিতাম। আর মা ওইটা কালেক্ট করতেন কি কোনোভাবে ১ মাসের ফি যেন জমা হয়ে যায়। এইভাবে আমার জার্নি শুরু হয়েছে টুয়ার্ডস অ্যাটেইনিং বেসিক এডুকেশন। এই জিনিসটা আমার মনের মধ্যে একদম ঘর করে নিল। আমি বুঝে গেলাম কি যদি আমাকে নিজের বা মা-বাবার সাহায্য করতে হবে, আমি একভাবেই করতে পারি। কলেজে যাই, কলেজে সেন্ট জেভিয়ার্স কলেজ ইকোনমিক্সে আমার অ্যাডমিশন হলো। যখন কলেজে যাই তো তখন দেখি যে আমার বাড়ি থেকে আমার আগে কেউ গ্র্যাজুয়েশন করেনি। বাবার বড় দাদা বলছেন আমাকে, "এত পড়াশোনা করে হবেটা কি? লাভ তো কিছু নেই, আল্টিমেটলি তো তোমাকে চোকাবার্তানি করতে হবে।" কিছু বলিনি। বাবাকে গিয়ে বললাম আর বললাম আমি গ্র্যাজুয়েট হব। আমি বাড়ির আমার ফ্যামিলির সবচেয়ে ফার্স্ট গ্র্যাজুয়েট হব। ২০০৮ এ আমি যখন জেভিয়ার্স থেকে গ্র্যাজুয়েট করি, I graduate with a first class degree and I was one of the top 10 or 15 students in the university. তারপরে পোস্ট গ্র্যাজুয়েশন করলাম আর তারপরে ডেলয়েটে চাকরি পেলাম। চাকরি করার যখন আমি চাকরিতে আছি ডেলয়েটে, তখন বারবার আমার ছোটবেলার একটা স্বপ্ন বারবার আমাকে নাজ করত। আমার বাড়ির খুব কাছে ভদ্রেশ্বর পুলিশ স্টেশন ছিল। তো এবার ওই পুলিশ স্টেশনে থেকে যখনই অফিসার্সদের খাকিতে দেখতাম, ওই খাকি আমাকে খুব অ্যাট্রাক্ট করতো। আই ওয়াজ ভেরি ফ্যাসিনেটেড বাই দ্যাট। আমি যখন ক্লাস 12 এ ছিলাম, কোনো একটা সরকারি দপ্তরে গিয়েছিলাম কোনো একটা কাজ নিয়ে। একটা টেবিল থেকে দ্বিতীয় টেবিল, দ্বিতীয় টেবিল থেকে তৃতীয় টেবিল করে করে যখন আধ ঘন্টা ১ ঘন্টা হয়ে গেল, খুব রেগে গিয়ে আমি ওদের ওই ক্লার্কসদের বলে দিয়েছিলাম, "একদিন আমি তোমার ডিএম হয়ে আসবো, তখন তুমি বুঝবে।" তখন জানতাম না ডিএম হতে গেলে কি লাগে, কত পরিশ্রম করতে হয়। বাচ্চা ছিলাম, বলে দিলাম। এবার ফাইনালি আমি ডেলয়েটে চাকরি করতে করতে ডিসাইড করলাম দিস ইজ নাও অর নেভার। আমি আমার রেজিগনেশনটা সাবমিট করলাম আর আমার ম্যানেজার আমাকে খুব চেষ্টা করলেন যে আমাকে পারসুয়েড করার চেষ্টা করলেন কি আমি এটা রং ডিসিশন নিচ্ছি, ভুল ডিসিশন নিচ্ছি। উনি আমাকে বললেন, "শ্বেতা, দেখ ভাই, ৫ লাখের থেকে বেশি লোকেরা এই পরীক্ষাটা লেখে আর শুধু ৯০ জন, only 90 get into আইএএস।" আমি স্যারকে বললাম, "স্যার আপনি কেন ভাবছেন যে আমি ওই ৯০ এর মধ্যে থাকবো না? আর দ্বিতীয় থিং স্যার, ইটস ডিফিকাল্ট, বাট সিন্স ওয়েন হ্যাজ ইজি বিন ওয়ার্থ ইট?" আমি রিজাইন করে চলে এলাম ভদ্রেশ্বর। আমি একটা কোচিং ইনস্টিটিউটে এনরোল করলাম, কয়েকদিন পড়লাম, কিন্তু তারপরে ছেড়ে দিলাম। একটা ভালো জিনিস হলো আমি কয়েকটা প্রিভিয়াস ইয়ার্সে সাকসেসফুল ক্যান্ডিডেটসের নম্বর জোগাড় করতে পারলাম ওই কোচিং ইনস্টিটিউট থেকে। ওদের ফোন করে একটা বেসিক গাইডেন্স নিলাম। দিস ওয়াজ সামওয়্যার অ্যারাউন্ড জুন জুলাই 2011।
টিল অক্টোবর খুব ভালো পড়াশোনা চলছিল। ফাইনালি টুয়ার্ডস দি এন্ড অফ 2011 এভরিথিং ওয়েন্ট ফর আ টস। একদমই পড়তে পারছিলাম না, আর খুব খারাপ মেন্টাল স্টেটে ছিলাম। মা বাবাকে অনেকজন বলছিল মেয়েটা 24-25 বছরের হয়ে গেছে, সব বোনেদের বিয়ে হয়ে গেছে, এটা কি কোনো মানে টাইম আছে বাড়িতে বসে থাকার, একেই ভালো চাকরি ছাড়িয়ে দিয়েছো, ব্লা 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 ব্লা। মা বাবা খুব চিন্তায় পড়ে যেতেন, অনেকবার জিজ্ঞেস করতেন তুই কি করতে চাস। কিন্তু তখনও ওই মেন্টাল স্টেটেও আমি এক জিনিস ওনাকে বলতাম, করবো তো আমি আইএএস, আর এটা হবে, ইটস জাস্ট আ ম্যাটার অফ টাইম, হ্যাভ ফেথ। ফাইনালি 2012 মে মাস যখন প্রেলিমস দেওয়ার টাইম এলো, আমি ভাবলাম আমি তো প্রিপারেশন করিনি, আমি দেবো না। মা বাবা বললেন না যাও, কিছু হবে না তো অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স তো হবে। পরীক্ষা দিয়ে জানতাম হবে না, কিন্তু এটাও বুঝে গেলাম কি এটা ক্র্যাক করা যায়, শুধু পড়াশোনা করতে হবে, পরিশ্রম করতে হবে। এলাম, বাবাকে বললাম আমি শিফট করছি কলকাতায়, ভদ্রেশ্বরে আর পড়াশোনা হচ্ছে না, টলিগঞ্জে একটা ছোট ফ্ল্যাট নিলাম, পড়তে আরম্ভ করলাম। তখন জানলাম যে একটা সিঙ্গল লেডি, হাউ ডিফিকাল্ট ইট ইজ ফর হার টু স্টে ইন আ সিটি ফর 2 long years। নানা রকমের প্রশ্ন, এর বাড়ি তো 2 ঘন্টা দূরে আছে, কাজও করে না, কেন বসে আছে বলো তো। যাই হোক, পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম, কিছু করার নেই। 2013 নোটিফিকেশন যখন বেরোলো, পুরো সিলেবাস চেঞ্জ হয়ে গেছে। সবাই প্যানিক, আমরা সবাই প্যানিক করে গেলাম। কিন্তু আমি ভাবলাম না, পড়াশোনা করেছি, দেবো, যাই হোক দেখা যাবে। প্রিলিমস ক্লিয়ার করলাম, মেইনস ক্লিয়ার করলাম, ইন্টারভিউ ক্লিয়ার করলাম। 2014 মে মাসে যখন রেজাল্ট বেরোয়, মে জুনে, আই সিকিউরড আ র্যাঙ্ক অফ 497 ইন দ্য কান্ট্রি অ্যান্ড আই গট ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস কাস্টমস ইন সেন্ট্রাল এক্সাইজ। এবার খুশি ছিলাম যে মেরিট লিস্টে নাম উঠেছে, কিন্তু দুঃখ ছিল যে র্যাঙ্ক চেয়েছিলাম সেটা হয়নি। আমি ডিসাইড করলাম আমি আবার লিখব। এবার এই পরীক্ষার ব্যাপারে একটু বলতে চাই আপনাদের। এই পরীক্ষাটা বারবার দেওয়া নিজের মধ্যে, ইটস আ স্ট্রাগল ইন ইটসেলফ। রোজ মিনিমাম 8 থেকে 9 ঘন্টা পড়তে হয়, আর এটা 1 বা 2 মাসের, 1 বা 2 সপ্তাহ বা 1 বা 2 মাসের জন্য না, এটা প্রত্যেক দিন বছরের পর বছর পড়তে। তো আর স্পেশালি একটা চাকরি পাওয়ার পর এটা ভাবা যে আবার লিখবো, আবার ওই প্রসেসে যাব, it's actually a very Herculean task, but I was like না করব। তার মধ্যে অনেকজন আমাকে বলল আর ছোট নেই তুই, 26-27, চাকরি তো পেয়ে গেছিস, আর ভালো চাকরি পেয়েছিস, আর কি করতে চাস, বিয়ে করে নে। সবাইকে এটাই বলতাম, 32 বছরের পরে পরীক্ষাটা লিখতে পারবো না, কিন্তু 32 বছরের পরে বিয়ে অবশ্যই করতে পারবো। অ্যাট ম্যাক্স এইটাই হবে যে 50th ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করার আগে মরে যাব, কিন্তু 32-এর পরে পরীক্ষা হবে না, আমি লিখব। আবার লিখলাম, ক্লিয়ার্ড অল দ্য 3 স্টেজেস। আর জুলাই 2015 যখন রেজাল্ট বেরোলো, আই সিকিউরড অ্যান অল ইন্ডিয়া র্যাঙ্ক অফ 141। 10 মার্কসে আইএস পেলাম না, কিন্তু আইপিএস পেয়ে গেলাম। আর ওই যে খাকির স্বপ্নটা ছিল, যেটা দিয়ে এই পুরো জার্নিটা শুরু হলো, প্রথমবার ওই খাকিটা পড়লাম। এবার নিজের মনে ডাউট এসে গেল, ডিলেমা এসে গেল। খাকি থেকে শুরু হয়েছে, খাকি পেয়ে গেছি, এবার কি? কিন্তু মনের কোনো কোনায় একটা ভয়েস ছিল যে বারবার বলছিল, শ্বেতা ইউ হ্যাভেন্ট ট্রাইড এনাফ। তখন ভাবলাম কি, যদি নিজের মনই বলছে ইউ হ্যাভেন্ট ট্রাইড এনাফ, দেন ইউ হ্যাভ নট ট্রাইড এনাফ। একার অ্যাটেম্প্ট, অ্যান্ড আই গেভ ইট এভরিথিং। ফাইনালি 2016 বছরের 10th মে, ইট ওয়াজ 10th মে 2016, রেজাল্ট এলো। আমি অল ইন্ডিয়াতে 19 র্যাঙ্ক করলাম, ওয়েস্ট বেঙ্গলের টপার। আর বহুত বছর পরে, আই থিঙ্ক অলমোস্ট আফটার 10 years, it was someone from West Bengal got a sub 20 র্যাঙ্ক, 20 থেকে কম র্যাঙ্ক এসেছে কারণ। সো এইভাবে আমার আইএস ড্রিমটা আমি অ্যাচিভ করলাম। এই যে পুরো 6 বছরের যে জার্নি আছে, এটা খুব টাফ ছিল, বাট ইট হ্যাজ গ্রুমড মি, ইট হ্যাজ হেল্পড মি বিকাম আ বেটার হিউম্যান বিং। আর একটাই জিনিস আমি শিখেছি এই জার্নিতে, যদি আপনি স্বপ্ন দেখছেন, যদি আপনি পরিশ্রম করতে রাজি আছেন, রেডি আছেন, আর যদি আপনার প্রিপারেশনটা ভালো হয়, আপনি যে কোনো স্বপ্নটাকে অ্যাচিভ করতে পারেন।